স্বাভাবিক প্রক্রিয়াতে করোনা প্রতিরোধ সম্ভব কিনা এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর জুবাইর রহমান, মলিকুলার ইমিউনোলজিস্ট, গবেষক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, যুক্তরাষ্ট্র। ডক্টর জুবাইর রহমান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে আক্রান্ত 50 লাখের উপরে এবং মৃত্যু 1,65,000। এখন পর্যন্ত করোনাতে বা এই ইস্যুতে কিন্তু যুক্তরাষ্ট্রে 1 নম্বরে আছে। তো করোনার যে ব্যাপারটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে একজন মলিকুলার ইমিউনোলজিস্ট হিসেবে যুক্তরাষ্ট্রে করোনার ইফেক্ট এবং ইম্প্যাক্ট কিভাবে দেখছেন এবং এই বিষয়টা নিয়ে আপনি কি ধরনের কাজ করছেন? ধন্যবাদ চ্যানেল 24 কে। অসংখ্য ধন্যবাদ এমন একটি প্রশ্ন করার জন্য বা আমাকে সুযোগ দেওয়ার জন্য। করোনা ইফেক্ট সারা ওয়ার্ল্ডেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইটস নট অ্যান ইজি থিং টু গো উইথ। আমাদের বাংলাদেশ এবং ইউএস যদি কম্পেয়ার করেন, আমরা ইউএসএ তে হয়তো রিলেটিভলি বেটার, কারণ এখানে ডায়াগনোসিস, আইসোলেশন, তারপরে আপনার কোয়ারেন্টাইন এবং ট্রিটমেন্ট প্ল্যান, এগুলোর একটা ওয়ে তারা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যে কারণে এখানে স্টিল আমরা বলবো যে উই আর ইন গুড শেপ। তারপরেও আপনার যেহেতু ইটস কাইন্ড অফ এখন লং টার্ম প্রসেসের মধ্যে চলে গেছে, যে করোনা সহজেই মনে হচ্ছে যে চলে যাচ্ছে না। সেজন্য মানুষও কাইন্ড অফ ধৈর্যহারা হয়ে গেছে। তো এই যে পেশেন্স এর অভাব, এই কারণে কিন্তু কিছু স্টেটে এখন আপনারা হয়তো দেখে থাকবেন যে স্পেশালি আপনার ফ্লোরিডা, টেক্সাস, এগুলোতে অনেক বেশি কেস রাইজিং। তো এটার মেইন রিজনই হচ্ছে যে করোনার যে গাইডলাইনটা দেয়া আছে, অর্থাৎ আপনার হ্যান্ড ওয়াশিং, মাস্ক পরে থাকতে হবে, তারপর ডিস্টেন্সিং মেইনটেইন করা পাবলিক প্লেসে। তো এই জাতীয় জিনিসগুলো মানুষ মেইনটেইন করতে আর পারছে না। তো যে কিন্তু স্টিল নাও যেটা একমাত্র ওয়ে, যে হেলথ গাইডলাইন, এই জিনিসগুলোই ফলো করতে হবে। আর ইমপ্যাক্ট এর কথা যদি আমি বলি, সেই ইমপ্যাক্ট রিয়েলি রিয়েলি ব্যাড, বিকজ আপনারা জেনে থাকবেন যে ইকোনমিক, হেলথ, ইনক্লুডিং আপনার ফ্যামিলি লেভেলে সবকিছুতে এফেক্টেড। আপনি যদি বাচ্চাদের কথা চিন্তা করেন, তারা স্কুলেও যেতে পারছে না। সো ওভারঅল আপনারা যদি দেখেন, আমরা নাও এখন কাইন্ড অফ 6 মান্থস এ পড়ে গেছি, মার্চ থেকে শুরু করে অগাস্ট, এই করোনা নিয়ে। তো আমরা কিন্তু এখানে প্রায় ৩ মাস হলো আমরা কাজে যেতেই পারিনি। সবাই ওয়ার্ক ফ্রম হোম কাইন্ড অফ সিচুয়েশন এ ছিলাম। কিন্তু যেহেতু করোনার ইমপ্যাক্ট সো হাই, স্পেশালি ফর ইকোনমি, আপনার সবাই চিন্তা করলো উই নিড টু ফাইন্ড আ ওয়ে টু গো ব্যাক টু ওয়ার্ক। তো ওখানে যারা বলল যে হেলথ কিভাবে প্রায়োরিটি পায়, অর্থাৎ আপনার মাস্ক এবং হ্যান্ড ওয়াশিং এবং যে স্পেস গুলোতে কাজ করবে সেখানে ডিস্টেন্সিং মেইনটেইন করে, ঘন আপনার পরিষ্কার করে এবং অল্প মানুষকে নিয়ে যে কাজ শুরু করা। তো ঠিক এই প্রসেসটার মধ্যে দিয়ে আমরা গত ১ মাস যাবত কাজ করছি। এবং ইন্টারেস্টিংলি আমরা যখন কাজ শুরু করি, তখন কিন্তু আপনার 25% লোক কাজ করা শুরু করে। কিন্তু এখন আফটার 4 উইকস অ্যারাউন্ড নাও, আমরা কিন্তু এখন অলমোস্ট 50 to 60% কাজ করতে পারছি। সো ডক্টর দিস ইজ দ্য জুবাইর পজিটিভ রহমান, সাইন। একটি বিরতিতে যেতে হচ্ছে, আবারও আপনার কাছে ফিরে আসবো। করোনা নিউজ লাইনে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। আবারও আমন্ত্রণ। করোনা নিউজিল্যান্ডে কথা বলছিলাম ডক্টর জুবাইর রহমানের সাথে। স্বাভাবিক প্রক্রিয়াতে করোনা প্রতিরোধ সম্ভব কিনা, করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষার আহ্বান জানানো হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন, এবং এও বলা হচ্ছে যে বেশি বেশি নমুনা পরীক্ষা করালে এই ভাইরাসটি মোকাবিলা সহজ হবে। তো এই করোনা ইস্যুতে রোগ নির্ণয়টি ঠিক কি কি কারণে এতটা গুরুত্বপূর্ণ জানাবেন কি? ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। করোনা ইনফেকশনের ডায়াগনোসিস নাম্বার 1 প্রায়োরিটি। কারণ এটা একটা ইনফেকশাস ডিজিজ এবং এটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন খুব র‍্যাপিডলি হচ্ছে। তো এটা ডায়াগনোসিস যত তাড়াতাড়ি করা যাবে, তত তাড়াতাড়ি এই পারসনকে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে নিয়ে গেলে এটার ফার্দার ইনফেকশনটা কমানো যাবে। এটাই হচ্ছে এটার মেইন উদ্দেশ্য বা গোল। এবং যে কারণেই কিন্তু এটার ডায়াগনোসিস, আইসোলেশন, কোয়ারেন্টাইন, এই থিমেই সারা ওয়ার্ল্ড মুভ করছে, যেহেতু এটা কোনো ড্রাগ, মেডিসিন বা ভ্যাকসিন কিছুই নেই। ডায়াগনোসিস আপনার কেন করবে এবং কেন কতটা জরুরি, এটা যদি আপনার সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, এটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে, একটা এলাকায় যখন ইনফেকশন হয়, তখন আইসোলেশন অফ পিপল, লাইক যারা এই ভাইরাসটা দ্বারা ইনফেক্টেড হলো, এই নাম্বার অফ পিপল কাউন্ট করাটা জরুরি। তো এটা যখন ডায়াগনোসিস হবে, তো আপনার এই নাম্বার অফ কেসেস, তখন আপনি গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন করতে পারবেন এবং তখন আপনাকে দেখাবে যে এই ইনফেকশনটা ওভার দ্য টাইম, যে এটা কি পরিমাণ বাড়ছে এবং কখন কমে যাবে। তো কমে যাওয়ার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার ইন্টারভেনশন। ইন্টারভেনশনের মধ্যে দুটো হতে পারে। একটা হচ্ছে আপনার ফিজিক্যাল ডিসট্যান্সিং বা কোয়ারেন্টাইন করে নেয়া, যদি আপনার কোনো ট্রিটমেন্ট প্ল্যান না থাকে।
আর আরেকটা হচ্ছে যে আপনার ভ্যাকসিন বা ট্রিটমেন্ট প্ল্যান। তো ইন্টারভেনশন এর মাধ্যমে এই কার্ভটা যখন রাইজিং হয় তখন ইন্টারভেনশন একমাত্র পারে কার্ভটাকে নিচের দিকে নেমে নিয়ে আসতে। যেটাকে আপনার বলে যে কার্ভ ফল করছে। অর্থাৎ ইনফেকশন ট্রান্সমিশন এখন স্লো বা চলে যাচ্ছে। সো এই রিজনটার জন্য এই ডায়াগনোসিস খুবই জরুরি এবং সেটাই কিন্তু আপনারা দেখে থাকবেন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে তারা এভাবেই মনিটর করছে গত ৪-৫ মাস। এবং যেখানে ইনফেকশন রেট কমে যাচ্ছিল, এই কার্ভ থেকে বোঝা যাচ্ছিল যে ইনফেকশন কমে যাচ্ছিল। এখন কোয়েশ্চেন হচ্ছে এটা কি বাংলাদেশে সম্ভব কিনা? বাংলাদেশে অ্যাকচুয়ালি এইটা টাফ এই ধরনের প্রোটোকল মেইনটেইন করা। কারণ হচ্ছে যে ওখানে অলমোস্ট 165 মিলিয়ন পিপল। তো আপনারা যদি চিন্তা করেন যে এই ধরনের পপুলেশন এর মধ্যে ডায়াগনোসিস করানোর জন্য কি পরিমাণ ম্যান পাওয়ার, ল্যাব, রিসোর্স দরকার সেটা এক্সট্রিম লেভেলে। সো বাংলাদেশের জন্য অল্টারনেটিভ কিছু প্রোটোকল আমরা অলরেডি দেখেছি যে গভর্নমেন্ট শেষ পর্যন্ত হাতে নিয়েছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে জোনিং, আইসোলেশন করে ফেলা পার্টিকুলার লোকেশনে যখন ইনফেকশন বেড়ে গেছে ওই ডক্টর জুবাইর রহমান, আপনার অডিওটি আমরা শুনতে পাচ্ছি না, খুব সম্ভবত মিউট করা হয়ে গেছে। এবার আসছে, কথা বলেন। ওকে, আপনি বলতে পারেন। যেটা বলছিলাম এখন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যালো, ওকে। যেটা বলছিলাম যে আপনার ডায়াগনোসিসটা এই জন্য ইম্পর্টেন্ট যে ইনফেকশনের ট্রান্সমিশনটা যেন কমিয়ে ফেলা যায় এবং বাংলাদেশ সরকারের জোনিং যে কনসেপ্টটা এটা কিন্তু ভালো একটা উদ্যোগ। কিন্তু সাথে মনে রাখতে হবে সকল মানুষকে এগিয়ে আসতে হবে, রেসপেক্টিভ হতে হবে যে এই আইডিয়াগুলোর পেছনে। কারণ এটা আসলে অ্যাকচুয়ালি ১ জন ২ জন ১০০ মানুষ নিয়ে কাজ না। এটা মিলিয়নস অফ পিপল নিয়ে কাজ। তো সরকার এবং জনসাধারণ এর মধ্যে একটা কোঅপারেশন থাকতে হবে এটা সাকসেসফুল হওয়ার জন্য। বাট করোনা যদি চলেও যায় একসময় হয়তো এটা কমে যাবে ইনফেকশন, তখন কিন্তু আপনার স্টিল ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। কারণ এটা ইনফেকশাস ডিজিজ। কারণ একজনের যদি ডায়াগনোসিস না হয় সে কিন্তু আরো ১০ জনকে ছড়িয়ে ফেলবে মুহূর্তের মধ্যে। এটা আপনারা জানেন এখন কিভাবে ছড়াচ্ছে। সো এই কারণে ডায়াগনোসিস অলওয়েজ ইম্পর্টেন্ট। আর নেক্সট ফেজ যখন আপনার ট্রিটমেন্ট প্ল্যান চলে আসবে তখন এই ডায়াগনোসিস এর মাধ্যমে বুঝতে পারবে এটা করোনা পেশেন্ট, এটা অন্য কোনো পেশেন্ট না। তখন ফিজিশিয়ান বা ডাক্তাররা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে পারবে। এই কারণে ডায়াগনোসিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আরেকটি বিরতিতে যেতে হচ্ছে ডক্টর জুবাইর রহমান। করোনা নিউজিল্যান্ডে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। আপনারা দেখছেন করোনা নিউজিল্যান্ড, কথা বলছিলাম ডক্টর জুবাইর রহমানের সাথে। ডক্টর জুবাইর রহমান, এই পর্যায়ে যেটি জানতে চাচ্ছি যে বিশ্বে করোনা সংক্রমণের পর থেকেই কিন্তু ডাক্তাররা বারবার শরীরে ইমিউনিটি বিল্ড আপের কথা বলছে এবং সে অনুপাতে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার কথা বলছেন, আপনারা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। তো স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষের দেহের ইমিউনিটি তৈরির বিষয়টি একটু ব্যাখ্যা করে যদি জানাতেন এবং এই প্রক্রিয়াতে বহুল আলোচিত হার্ড ইমিউনিটির ধারণা কোনো ধরনের সংশয় রয়েছে কিনা। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ইমিউন সিস্টেম অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট এই ধরনের ইনফেকশাস ডিজিজে, যেখানে আমাদের কোনো মেডিসিন হাতে নেই, কোনো ভ্যাকসিন হাতে নেই। তো আপনারা জেনে থাকবেন যে মানুষ ইনফেক্টেড হওয়ার পরেও সবাই কিন্তু রিকভার করছে, অলমোস্ট 80% মানুষ। কিন্তু যাদের সিভিয়ার পর্যায়ে চলে যাচ্ছে তাদের পার্সেন্টেজ কম। তো এই যে একটা সুন্দর বিষয় এখানে দেখা যাচ্ছে, আমি এইজন্য বলছি যে বেশিরভাগ মানুষ কিন্তু ভালো হয়ে যাচ্ছে। এই ভালো হওয়ার পেছনে যেটা কাজ করছে সেটা হলো ইমিউনিটি, একটা মানুষের ইমিউনিটি। এখন কথা হচ্ছে যে ইমিউন সিস্টেমটা একজন পারসন টু আরেকজন পারসন কিন্তু ভ্যারি করতেই পারে। সবার একরকম কাজ করবে এরকম কোনো কথা নেই। এখন একজন মানুষকে স্ট্যান্ডার্ড একটা ইমিউনিটি, অর্থাৎ আমি সুস্থ সবল আছি কিনা এবং আমার বডির ইমিউন সিস্টেম কাজ করছে কিনা, এটা কিভাবে মেইনটেইন করবে? এটার জন্যই ফিজিশিয়ান, নিউট্রিশনিস্ট যারা আছেন তারা সাজেস্ট করেন যে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। তো পুষ্টিকর খাবার খাওয়া যদি শুরু করেন এটা কিন্তু মেডিসিন না। এটা আমাদেরকে বুঝতে হবে। পুষ্টিকর খাবারটা যদি আপনি আজকে খাওয়া শুরু করেন তাহলে মেডিসিনের মতো কালকে এটা ইফেক্ট দেখা যাবে না। পুষ্টিকর খাবার সবসময় খেতে হবে, শুধু করোনার জন্য না। তো এটার মধ্যে আপনার নিউট্রিয়েন্টস আছে, মাইক্রো নিউট্রিয়েন্টস আছে, ভিটামিনস আছে। তো এই জিনিসগুলো খাবারে মানুষের সবসময় থাকতে হয়। এটা থাকলে যেটা হয় ইমিউন ফাংশনটা নরমালি কাজ করে। এটাকে বলে আপনার কোনো ডেফিসিয়েন্সি থাকে না। যেহেতু ইমিউন সিস্টেম মোর কমপ্লেক্স,
তখন যেটা হয় ওখানে অনেকগুলো সেল থাকে। আমি অত ডিটেইলস এ যাব না। কিন্তু ইমিউন সেলগুলো একটা নেটওয়ার্কের মতো কাজ করে। তাদের মধ্যে কমান্ড আছে, ইন্টারেকশন আছে, কোলাবোরেশন আছে। তো যেটা হয় যদি এই যে এনভায়রনমেন্ট এ তারা কাজ করবে, সেই এনভায়রনমেন্ট থেকে যদি সাফিসিয়েন্ট আপনার নিউট্রিয়েন্টস না পায়, সেলগুলো কাইন্ড অফ আপনি চিন্তা করতে পারেন যে তাদেরও কিন্তু নিউট্রিশন দরকার আছে। তো যখনই এই ঘাটতিগুলো হবে তখন তারা কিন্তু প্রপারলি ফাংশন করবে না। তো সেইম এজ আপনি যদি আপনার মধ্যে যদি নিউট্রিশন না থাকে, একজন মানুষের নিউট্রিশন না থাকে, তাহলে কিন্তু এই পারসন ঠিকমতো কাজ করতে পারবে না। অসুস্থ ফিল করবে। ঠিক সেইম জিনিসটাই ঘটে ইমিউন সেলগুলোর ক্ষেত্রে। সেজন্য কিন্তু আপনারা জেনে থাকবেন এখানে কিছু ভিটামিনের নামও আসছে। ভিটামিন ডি, সি, এ এগুলোর খাওয়ার কথা বলা আছে। কিন্তু এগুলো আসলে মানুষের সবসময়ই খেতে হবে। নট অনলি জাস্ট ইন দিস ডক্টর করোনা জুবাইর রহমান, টাইম। যদি ভ্যাকসিনের বিষয়ে আসি, যে বিশ্বে কবে নাগাদ ভ্যাকসিন অ্যাভেলেবেল হবে? যদিও রাশিয়া বলছে যে 12ই আগস্ট তাদের ভ্যাকসিন তারা বাজারে নিয়ে আসবে, এবং ভ্যাকসিন পাওয়ার লক্ষ্যে বাংলাদেশে কি ধরনের ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হবে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। ভ্যাকসিন একটা রিলেভেন্ট পার্ট এখন করোনার যে ফেজে আমরা আছি। অর্থাৎ ভ্যাকসিনই পারে হয়তোবা যদি একটা ইফেক্টিভ ভ্যাকসিন হয় যেটা কাজ করবে, সাকসেসফুল ভ্যাকসিন, তখনই কিন্তু আমাদের হয়তো নরমাল লাইফে মানুষ ফিরে যেতে পারবে। তখন হয়তো মাস্ক পরে ঘুরতে হবে না, অত বেশি কষ্ট হবে না। তো ভ্যাকসিনের যে আপডেট সেটা হচ্ছে যে এখন অলমোস্ট 200 ভ্যাকসিন ক্যান্ডিডেট কিন্তু আপনার পৃথিবীতে ট্রায়াল চলছে এট ডিফারেন্ট ফেজে। তো ভ্যাকসিন যখনই কাজ করতে হয় এটা একদিনের কাজ না। ইটস এ লং টার্ম প্রসেস। কারণ এখানে আজকে চাইলেই একটা ভ্যাকসিন তৈরি হলো, কালকে এটা দিয়ে দেয়া যাবে না। এটা আমরা সবাই জানি। এগুলো ফেজ গুলোকে কমপ্লিট করতে হয়। এই ফেজ গুলোর মধ্যে আপনার ফেজ প্রি-ক্লিনিক্যাল থাকে, ক্লিনিক্যাল থাকে। অর্থাৎ ১ম এ অ্যানিমাল মডেল দেখতে হয়। কারণ ১ম এ হিউম্যান টার্গেট করা যায় না। কারণ সেফটি ইস্যু থাকে, টক্সিসিটি ইত্যাদি মেজার করতে হয়, ডোজেস দেখতে হয়। তো এগুলো অ্যানিমেলে দেখার পরে যখন মনে হয় যে না হ্যাঁ, এই ভ্যাকসিন ক্যান্ডিডেট প্রমিজিং, তখন আপনার হিউম্যানকে টার্গেট করতে হয়। তো এগুলো টার্গেট করে দেখা গেছে আপনার অলমোস্ট ৩ টা ভ্যাকসিনের মতো, যার মধ্যে ২ টা আমি বলব যে সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন। একটা হচ্ছে আপনার Moderna এবং NIH ইউএস থেকে। আরেকটা হচ্ছে আপনার Oxford AstraZeneca কোম্পানি, তাদের কোলাবোরেটিভ এফোর্ট এর কারণে এই ভ্যাকসিন গুলো এখন বাজারে হয়তোবা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ তারা ফেজ 3 অর্থাৎ যে ট্রায়াল এর মাধ্যমে আল্টিমেটলি হয়তো সম্ভব হবে মানুষকে দেয়া এই ভ্যাকসিন গুলো। তো এই ভ্যাকসিন গুলোর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এগুলো কিন্তু আপনার সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন। অর্থাৎ ডিএনএ বা আরএনএ বেসড, মানুষের শরীরের ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে ওগুলোকে টার্গেট করে এই ভ্যাকসিন গুলো বানানো। এর একটা মেইন রিজনই হচ্ছে যে আপনার গতানুগতিক যে ভ্যাকসিন গুলো আগে তৈরি হতো বা হচ্ছিল, সেগুলো কিন্তু আপনার হয়তো ইনএক্টিভেটেড ফর্ম বা একটা অ্যাডজুভেন্ট বা একটা প্রোটিন দিয়ে ভ্যাকসিন ফর্মুলেশন করে দেয়া। তো ওটাতে যেটা হয় অনেক বেশি ডোজ লাগে, অনেক বেশি টক্সিসিটি থাকে, রিপিটেড ইনজেকশন দিতে হয়। ঠিক এক্সাক্টলি সেম কাজটাই কিন্তু হচ্ছে একটা ভ্যাকসিন যেটা সাইনোভ্যাক তৈরি করেছে রিসেন্টলি, এবং বাংলাদেশ গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করেছে ট্রায়ালের জন্য। তো কোয়েশ্চেন হচ্ছে যে কোন ভ্যাকসিনের দিকে আসলে বাংলাদেশ সরকারের মনোযোগী হওয়া উচিত? ট্রায়ালে যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না? এই এই অ্যাসপেক্টে আমি বলব যে ভ্যাকসিনের যে বিষয়টা সেটা আমাদেরকে আসলে নজর দিতে হবে কেয়ারফুলি। কারণ এটা ট্রায়াল চাইতে সবচেয়ে বেশি জরুরি যে আমাকে চুজ করতে হবে কোন ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি প্রমিজিং। এবং এইটা করার জন্য যেটা দেখতে হবে আমাকে সায়েন্টিফিক ডেটা দেখতে হবে। অর্থাৎ পাবলিকেশন দেখতে হবে, রিভিউয়ারদের, এক্সপার্টদের কমেন্টস দেখতে হবে যে ভ্যাকসিন গুলো সবগুলো ফেজ সাকসেসফুলি করে আসছে কিনা। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভাইরাসটা, ভাইরাল ইমিউনিটিতে একটা মেজর ইস্যু, এটাতে যেন আমরা টার্গেটেড ইমিউন রেসপন্স তৈরি করতে পারি। কিন্তু সাইনোভ্যাকের যে ভ্যাকসিনটা ইনএক্টিভেটেড ভাইরাস ফর্ম, এটাতে ডেফিনিটলি আপনার নন স্পেসিফিক ইমিউনিটি ডেভেলপ করবে হিউম্যানে। তো আমরা চাই ডক্টর না নন জুবাইর রহমান, স্পেসিফিক আমাদেরকে ইমিউনিটি সময় ক্ষতি দেওয়ার করবে। জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম ডক্টর জুবাইর রহমান, মলিকুলার ইমিউনোলজিস্ট। এ ছিল আজকের করোনা নিউজলাইনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।